হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 10ই জুন 2025-এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং যে সমস্ত রেলের এক্সামগুলো রয়েছে, এছাড়াও তোমাদের এসএসসির যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কি বলছে, সি হলো 44 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। যদি বি প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হয় তাহলে সি এর মান কত? আচ্ছা, বি এর মানটা বলে দিয়েছে। বিটা কি বলছে? প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে বি সমান সমান কি? প্রথম তিনটে জোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম তিনটে জোড় সংখ্যা কত? 2, 4 আর 6। তাহলে বি এর মানটা হবে কি? 2, 4 আর 6 এর যোগফল। মানে বি এর মানটা কত হলো? 2 আর 4 6, 6 আর 6 12। তাহলে কি কি বলেছে? সি হচ্ছে 44 আর বি মানে 44 আর 12 তৃতীয় সমানুপাতি। তাহলে 44 আর 12 তৃতীয় সমানুপাতি হচ্ছে সি। তাহলে তৃতীয় সমানুপাতি বললে আমরা কি করতে পারি? প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। তার মানে কি 44/12 সমান সমান হবে 12/c। আমাকে সি এর মান বের করতে বলেছে। সিটাকে বাঁ পাশের উপরে পাঠালে কি হবে? সি সমান সমান হবে, ডান পাশে হবে 12 গুণ 12, আর বাদিকের উপরে 44 ছিল সেটা ডান পাশে নিচে আনলে বাই 44। আচ্ছা, 4 দিয়ে কাটলে হয় 11, এখানে হয় 3, আর তো কাটাকুটি যাবে না, তাহলে হয় 36/11। 11 দিয়ে যদি 36-কে ভাগ করি তাহলে প্রথমে 3 বার যায় মানে 33, তারপরে 3, তারপরে পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে। আচ্ছা, 3 পয়েন্ট দেখো একটা অপশনে আছে 3.27, এটা বের করবা, দেখবা 3.27ই হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি y² - 9y + 8 = 0 দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটার মান কত? আচ্ছা দেখো, আমরা কি জানি? আমরা জানি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়। বীজ মানে এই x এর যে দুটো মান বেরোবে সেই মান দুটোই হচ্ছে দুটো বীজ। তাহলে এই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত দেখো 2, তার জন্য এর নাম দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ মানে x এর দুটো মান বেরোবে। যদি ত্রিঘাত হতো তাহলে x এর তিনটে মান বেরোতো। তাহলে এক্ষেত্রে এদের বীজ দুটি যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটার একটা ফর্মুলা আছে, আলফা বিটার একটা ফর্মুলা আছে। আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? -b/a। আর আলফা বিটা সমান সমান কি হবে? c/a। যেখানে বিটা কি? বিটা হচ্ছে x এর সহগ, এটা কি? এটা হচ্ছে x² এর সহগ, আর সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তাহলে এক্ষেত্রে দেখো y² - 9y + 8 = 0 দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলেছে আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? -b/a। b মানে হচ্ছে x এর সহগ, এই এখানে y রয়েছে তাহলে y এর সহগ, y এর সহগ কত? -9। তাহলে -9/a। a মানে হচ্ছে y² এর সহগ, এক্ষেত্রে y² এর সহগ কত? 1। তার মানে -9/1 করলে কত হয়? মাইনাসে মাইনাসে কেটে গিয়ে হয় 9। আচ্ছা, আর আলফা বিটা কি হয়ে যায়? আলফা বিটা সমান সমান হবে c/a। c কত? c এখানে ধ্রুবক সংখ্যাটা মানে কত? +8। তাহলে 8 / এর মান তো 1, তার মানে কত হবে? 8। তাহলে কার মান বের করতে বলেছে? আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটা। আলফা প্লাস বিটার মান বেরোলো কত? 9। তাহলে 9 মাইনাস আলফা বিটার মান বেরোলো 8। 9 - 8 করলে কত? 1, তার মানে 1 হবে, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত 18:5 হয় এবং তাদের লসাগু ও গসাগুর গুণফল 360 হয় তাহলে লসাগু ও গসাগুর অনন্যকের সমষ্টি কত? আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত বলেছে 18:5। আমি ধরছি একটা সংখ্যা 18x আর একটা সংখ্যা 5x। আর কি বলে দিয়েছে? তাদের লসাগু ও গসাগুর গুণফল এত। আচ্ছা, আমরা কি জানি? লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল যদি আমি করি সেটা কার সাথে সমান হবে? লসাগু আর গসাগুর গুণফলের সাথে সমান হবে। সংখ্যা দুটো কি কি? 18x আর 5x। তাহলে 18x ইনটু যদি আমি 5x করি সেটা সমান সমান কি হবে? লসাগু আর গসাগুর গুণফল যেটা সেইটা মানে 360 বলে দিয়েছে, ইকুয়াল টু 360। তা x আর x গুণ করলে x² হয়, আর সংখ্যাগুলোকে যদি ডান পাশে পাঠি কত হয়? 360/18 গুণ 5। 18 দিয়ে 360-কে কাটলে হয় 20, 5 দিয়ে 20-কে কাটলে হয় 4। তাহলে x² এর মান 4 মানে x এর মান কি হবে? √4 মানে x এর মান হবে 2। তাহলে সংখ্যা দুটো কি হবে? একটা 18x ছিল মানে 18 গুণ 2 সমান সমান 36, আর একটা 5x ছিল মানে 5 গুণ 2 সমান সমান 10। তাহলে 36 আর 10 এদের লসাগু করলে কত হয়? 36 আর 10 এর যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে হয় 18 আর 5 মানে 36 গুণ 5 180। তাহলে এদের লসাগু কত? লসাগু সমান সমান হবে 180। আর গসাগু কত? 36 আর 10, দেখো এদের মধ্যে 2 কমন আছে, তাহলে গসাগু হবে 2, বা বের করবা 2 হবে। আমাকে কি বলেছে? লসাগু ও গসাগুর অনন্যকের সমষ্টি কত? আচ্ছা, কোন সংখ্যার অনন্যক, ধরো একটা সংখ্যা বললো 2, তাহলে 2 এর অনন্যক কত হয়? 1/2। যে কোনো সংখ্যার অনন্যক মানে 1 বাই সেই সংখ্যাটা।
তাহলে লসাগুর অনন্যক কত হবে? লসাগু হচ্ছে 180, লসাগুর অনন্যক কত? 1/180। আর গসাগুর অনন্যক কত হবে? 1/2 হবে। তাদের অনন্যকের সমষ্টি মানে 1/180 যোগ 1/2। 180 আর 2 এর লসাগু করলে হয় 180, মানে 1 যোগ 2 গুণ 90 করলে 180 মানে 90। উপরে হবে কত? 90 এর একে 91/180। তাহলে দেখো 91/180 অপশন এ তে আছে, অপশন এ হবে উত্তর। তারপরেরটা কি বলছে দেখো, গোপালের প্রথম বছরে বিক্রয়ের পরিমাণ 2% এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়। তার বর্তমান বিক্রয় 1,83,600 টাকা। 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? আচ্ছা, আমি ধরছি 2 বছর আগে বিক্রয় ছিল x টাকা, তাহলে প্রথম বছরে বিক্রয়ের পরিমাণ 2% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম 2% যদি বৃদ্ধি পায় তাহলে প্রথম বছরের শেষে বিক্রয় কত হবে? ছিল x, তাহলে 1 বছর পরে বিক্রয় কত হবে? 2% যদি বাড়ে তাহলে হবে কত? x ইনটু 100 যোগ 2/100, যেহেতু 2% বেড়েছে তো 100 যোগ 2/100 মানে 102, একবারে লিখে দিই। হ্যাঁ, তাহলে x গুণ 102/100। আচ্ছা, তাহলে প্রথম বছর পরে এই বিক্রয়টা হলো। তারপরে আবার কি দ্বিতীয় বছর আবার 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে দ্বিতীয় বছরের শেষে বিক্রয় কত হবে? এটা ইনটু আবার যেটা ছিল সেটার সাথে ইনটু 20% বেড়েছে মানে হবে কত? 100 যোগ 20/100 মানে 120/100। সেটা সমান সমানই কত? বর্তমান বিক্রয় হচ্ছে 2 বছর আগের থেকে 2 বছর পরেরটা মানেই বর্তমানটা, মানে এটা ইজিক্যালটি হচ্ছে 1,30,600। আচ্ছা, আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে x সমান সমান সবগুলোকে যদি ডান পাশে পাঠাই, আচ্ছা এই শূন্য শূন্য কেটে যাচ্ছিল, তাহলে 1 8 3 6 0 0 গুণ একের পরে তিনটে শূন্য বসবে, 110 গুণ করলে নিচে কি বসবে? 102 গুণ 12। আচ্ছা, আমি যদি 12 আর এইটাকে যদি 6 দিয়ে কাটি তাহলে 6 দুগুণে 12, আর এখানে কাটলে হয় 3 6 18। তারপরে 3 6 একসাথে বসতে মানে একটা শূন্য নামাতে হবে, তারপরে 6 0 0। আচ্ছা, 102 কে দেখো 3 দিয়ে গুণ করলে 306 হয়, 102 দিয়ে কাটলে তাহলে 300 হবে। আর 2 আর 300 কে কাটলে হয় কত? 150। তার মানে x এর মান কত বেরোলো? 1,50,000 টাকা। তার মানে 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? 1,50,000 টাকা। অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, 10 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে 2 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকে কাটা হলো। তাহলে সমস্ত ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল গণনা করো। তাহলে দেখো, 10 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে কেটে 2 সেমি বাহু বিশিষ্ট ঘনকে পরিণত করেছে, মানে মানে বড় ঘনকটার আয়তন ছোট সবগুলো ঘনকের আয়তনের সমষ্টির সাথে সমান হবে। তাহলে বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে বড় ঘনকটার আয়তন কত? 10 এর কিউব মানে 10 গুণ 10 গুণ 10। আর প্রত্যেকটা ছোট ঘনকের আয়তন কত? প্রত্যেকটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি, তাহলে প্রত্যেকটা ছোট ঘনকের আয়তন কত হবে? 2 গুণ 2 গুণ 2 মানে 8। তাহলে কতগুলো ঘনক পাওয়া যাবে? এই বড় ঘনকটার আয়তনকে প্রত্যেকটা ঘনকের আয়তন দিয়ে ভাগ করলেই কতগুলো ঘনক পাওয়া যাবে, সেটা ছোট ঘনক পাওয়া যাবে, সেটা বেরিয়ে যাবে, মানে 10 গুণ 10 গুণ 10 বাই 2 গুণ 2 গুণ 2, এতগুলো ছোট ঘনক পাওয়া যাবে। এটাকে কাটলে হয় 5, এটাকে কাটলে হয় 5, এটাকে কাটলে হয় 5, মানে তিনটে 5-এর গুণফল মানে 125। তাহলে কতগুলি ছোট ঘনক পাওয়া যাবে? 125টি ছোট ঘনক পাওয়া যাবে। অথবা তুমি x ধরেও করতে পারো। একটা ঘনকের আয়তন হচ্ছে এইটা, আমি ধরছি x টা ছোট ঘনক পাওয়া যাবে, তার মানে x টা ঘনকের আয়তন কত? x গুণ 2 গুণ 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 10 গুণ 10 গুণ 10। এখান থেকেও x এর মান বের করলে সেই 10 গুণ 10 গুণ 10 বাই 2 গুণ 2 গুণ 2, মানে এই 125ই বেরোবে অ্যান্সার, 125ই বেরোবে। আচ্ছা, তাহলে আমাকে কি বলেছে? সমস্ত ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল গণনা কর। আচ্ছা, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 ইনটু বাহু স্কয়ার। তাহলে প্রত্যেকটা ছোট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা ছোট ঘনকের পৃষ্ঠতল হবে হচ্ছে 6 ইনটু বাহু স্কয়ার, মানে 6 ইনটু প্রত্যেকটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার মানে 2 এর স্কয়ার। তাহলে করলে কত হয়? 6 গুণ 2 স্কয়ার করলে 4, মানে 4 6 24। টোটাল ঘনক আছে কতগুলো? 125টা। তাহলে একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ মিটার, বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে 125টা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 125 ইনটু 24। এটাকে একবারে গুণ করে দিলাম, বের করে ফেলি। 4 5 20 শূন্য, হাতে 2, 4 দুগুণে 8 দিয়ে 10 শূন্য, হাতে 1, 4 একে 4 একে 5 গুণ 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2, মানে 0 0, 5 5 10 শূন্য, হাতে 1 3। মানে সমস্ত ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 3000 বর্গ সেমি, অপশনে। তারপরটা কি বলছে দেখো, এর সরলীকৃত মান। তো সবার প্রথমে আমি কার কাজ করবো? আগে এই যোগের কাজটা হবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে কত ছিল? 118 মাইনাস 5 গুণ 10 আর 20 যোগ করলে কত? 30। তাহলে 5 গুণ 30 করলে হয় 150 প্লাস 55। তাহলে 118 থেকে আর যদি 55 কে আমি যোগ করি, যোগের কাজগুলো আগে করে নিলে কত হয়? 173 মাইনাস 150 করলে কত হয়? 23 হয়, মানে অপশন বি হবে। তারপরেরটা
কি বলছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 18% বেশি, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? আচ্ছা, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, আমি ধরছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, এখানে 100 ধরলে আমার সুবিধা হবে। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটা কি ছিল? তৃতীয় সংখ্যা থেকে 30% বেশি, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, প্রথম সংখ্যা কি 100 থেকে আরো 30% বেশি, মানে 100 থেকে 30 বেশি, মানে কত হবে? 100 যোগ 30 মানে 130। আর দ্বিতীয় সংখ্যাটা কি হবে? তৃতীয় সংখ্যা থেকে 18% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কত? 100 যোগ 18 মানে 118। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত প্রথম আর দ্বিতীয়র? 130:118। 2 দিয়ে ভাগ করলে হয় 65:59, মানে 65:59 অপশন সি তে আছে, তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, এত কতগুলো সংখ্যা দিয়েছে, এত পর্যবেক্ষণের মধ্যমা নির্ণয় করা। আচ্ছা, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কিভাবে নির্ণয় করে? মিডিয়ান নির্ণয় করার কাজ হচ্ছে, আগে আমাকে যেই সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজাতে হবে। সব থেকে ছোটকে দেখো 14, তাহলে আগে লিখবো আমি 14 কে। তারপরে কে? 14, তাহলে 14 হয়ে গেল। তারপরে কে? তারপরে আছে 20, লিখলাম 20 কে। তারপরে কাকে লিখবো? 21 কে। তারপরে কে আছে? 20 21 হলো, তারপরে আছে 24, লিখলাম 24 কে। তারপরে কে আছে? 24 এর পরে হবে 32, লিখলাম 32 কে। 32 এর পরে কে হবে? 32 এর পরে দেখো 46 আছে, লিখলাম 46 কে। তারপরে কে হবে? দেখো 49 আছে, লিখলাম 49 কে। তারপরে কে কে আছে? 66 আছে, লিখলাম 66 কে। তারপরে কে আছে? 66-র পরে 90 আছে, লিখলাম 90 কে। তারপরে আছে 91 আর 92, লিখলাম 91 কে, লিখলাম 92। আচ্ছা, টোটাল কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে 11টা মানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তা যখন বিজোড় সংখ্যক সংখ্যা থাকে তখন সেক্ষেত্রে মধ্যপদ থাকে বা মাঝে থাকে, একটা পদই মধ্যপদ হয়। সেটা কততম পদ? n+1/2 তম, মানে n মানে এখানে কত? 11 প্লাস 1/2 তম পদটা হচ্ছে মধ্যপদ বা মধ্যমা। তাহলে কত হয়? 11 প্লাস 1/2 মানে 12/2, মানে 6 তম পদ যেটা হবে সেটাই হবে মধ্যমা। তাহলে এখানে 6 তম পদ কোনটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে 46। তাহলে পর্যবেক্ষণের মধ্যমা কত হবে? সমান সমান হবে 46। মাঝে যেই পদটা রয়েছে একদম মিডিলে সেটাই হবে মধ্যমা বিজোড় সংখ্যকের ক্ষেত্রে, মানে 46 হবে। আর জোড় সংখ্যকের ক্ষেত্রে দুটো পদ মধ্যমা হয়, তাদের আবার গড় বের করতে হয়। তারপরেরটা কি বলছে দেখো, যদি 2400 রুপিস 2400 বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করা হয়, তাহলে 1 বছর পর তার পরিমাণ কত হবে? আচ্ছা, এখানে মূলধন কত, মানে এক্স এর মান বলেছে 2400 টাকা, সুদের হার বলেছে আর বলেছে 20%, সময় বলেছে 1 বছর, কিন্তু অর্ধবার্ষিক হারে মানে 6 মাস অন্তর দেয়, মানে বছরে 2বার দেয়। 6 মাস অন্তর দেয় মানে বছরে 2বার দেয়। তাহলে যেহেতু এটা বছরে 2বার দিচ্ছে, সেক্ষেত্রে আমি যদি এগুলো দেখো অনেক রকম ফর্মুলায় করা যায়, তো আমি নর্মাল যে ফর্মুলা আগে করেছো তোমরা সেই ফর্মুলায় করাচ্ছি। তাহলে 1 বছর পর তার সুদের পরিমাণ কত? আচ্ছা, সুদের না, তার পরিমাণ মানে এই আসলটার পরিমাণ কত হবে, মানে সুদ আসলটা। তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা কত হবে? সমূল চক্রবৃদ্ধি যদি আমি একবারে ফর্মুলায় বের করি, সেটা কত হবে? আসল যত ছিল তত, মানে 2400 ইন্টু 1 প্লাস আর এর মান, আর কত ছিল? 20%। তা 20%-এ যেহেতু 6 মাস অন্তর দিচ্ছে বছরে, এটা দেখো বার্ষিক হারে হলে 20%, তাহলে 6 মাস অন্তর দিচ্ছে মানে অর্ধেক বছরে কত? 20-র অর্ধেক হবে, মানে 20/2 ডিভাইডেড বাই 100। আর 1 বছরে দুবার দিচ্ছে, তাহলে সময়ের সাথে দুইটা গুণ হয়ে যায়, পাওয়ারে হবে তাহলে 1 গুণ 2, এত টাকা। আচ্ছা, 20/10 ছিল, মানে এখানে হবে 10, এই শূন্য আর নিচের শূন্য কেটে যায়, তাহলে কত হবে? 2400 ইন্টু 1 যোগ 1 এর 10 করলে হয় 11/10, তার স্কোয়ার। তার পাওয়ারে কত? 1 গুণ 2 করলে 2, মানে 11/10 ইন্টু লিখছি আমি 11/10। আচ্ছা, দুটো শূন্য দুটো শূন্য কেটে যায়, তাহলে থাকছে কত? 24 গুণ 11 গুণ 11, মানে 11 গুণ 11 করলে 121 গুণ 24, গুণ করলে কত হয়? 121 গুণ 24। আচ্ছা, এককের ঘরে দেখো 4 আসছে, তার মানে আমার অ্যান্সার যেটা এককের ঘরে 4 থাকবে সেটাই হবে, মানে অপশন বি হবে। বাকি তোমরা গুণ করে দেখবে, দেখবে এটাই আসবে। তারপর একটা কি বলছে, একটি আয়তঘনের ভেতরে 3 সেমি ব্যাসার্ধের একটি অর্ধগোলক স্থাপন করা হলো। আচ্ছা, আয়তঘনের মধ্যে বলেছে 3 সেমি ব্যাসার্ধের একটি অর্ধগোলক, তো আয়তঘন তো এখানে আঁকা যাবে না। মানে ধর এরকম একটা আয়তঘনের আমি একটা তল দেখাচ্ছি, এর মধ্যে 3 সেমি গোলক কিভাবে স্থাপন করতে পারবে? এরকম করে আর কি। তার মানে কি? তার মানে গোলকের উচ্চতাটা, গোলকের ব্যাসার্ধটা হয়ে যাবে আয়তঘনটার উচ্চতার সমান।
আর আয়তঘনর দৈর্ঘ্যটা হবে দেখো গোলকের ব্যাসের সমান, মানে কি বললাম, আয়তঘনের দৈর্ঘ্য সমান সমান হবে অর্ধগোলকের ব্যাস, আয়তঘনের উচ্চতা হবে সমান সমান উচ্চতাটা হবে দেখো অর্ধগোলকের ব্যাসার্ধের সাথে সমান, অর্ধগোলকের ব্যাসার্ধ। আর আয়তঘনের প্রস্থটাও হবে, প্রস্থর দিকটা আমি দেখাতে পারছি না ছবিতে, প্রস্থটাও হবে অর্ধগোলকের ব্যাসের সাথে সমান, মানে দৈর্ঘ্যের দিকটাও যেরকম ছবি হবে প্রস্থের দিকটাও সেই হবে। আয়তঘনের প্রস্থ হবে সমান সমান অর্ধগোলকের ব্যাসের সাথে সমান। তাহলে এবার কি বলছে দেখো, তারপর আয়তঘনের ভেতরে জল ভরা হলো, তাহলে আয়তঘনের ভেতরে উপস্থিত জলের পরিমাণ কত, মানে দেখো আয়তঘনের মধ্যে একটা অর্ধগোলককে স্থাপন করেছে, তারপরে আবার জল ঢেলে বলছে আয়তঘনের মধ্যে কতটা জল আছে। তাহলে জলের পুরোটা আয়তঘনের আয়তন থেকে যদি আমি ওর ভিতরে যেই অর্ধগোলকটা স্থাপন করেছে তার আয়তনটা বাদ দিয়ে দিই, তবেই খালি বাকি আয়তঘনটুকুর আয়তন পাওয়া যাবে। তাহলে সেইটাই হচ্ছে আয়তঘনের মধ্যে থাকা জলের আয়তন। তাহলে আমাকে কি করতে হবে, আয়তঘনের আগে আয়তনটা বার করতে হবে। তাহলে আয়তঘনের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে কি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস কত হবে, 3 গুণ 2 মানে 6 সেমি। প্রস্থ কত হবে, প্রস্থটাও হবে তাই, ব্যাস মানে 6 সেমি। আর উচ্চতা কত হবে, উচ্চতা হবে দেখো 3 সেমি, যে ছবিতে বলেছিলাম বা এখানে লিখে দিয়েছি। তাহলে আয়তঘনটার আয়তন কত হবে, আয়তঘনের আয়তন সমান সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 6 ইন্টু 6 ইন্টু 3 মানে কত, 6 6 36 গুণ 3 মানে 108 এত ঘন সেমি বা সেমি কিউব। আচ্ছা, এবার এর থেকে আমি কি করব, আমি অর্ধগোলকটার আয়তনটাকে বাদ দেবো। অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, অর্ধগোলকের আয়তন সমান সমান কি, দেখো গোলকের আয়তন কি ছিল 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের আয়তনটা হচ্ছে তার অর্ধেক মানে 2/3 ইন্টু পাই। আচ্ছা পায়ের মান এখানে দেখো বলে দিয়েছে 3.14, তাহলে 2/3 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু আর কিউব, আর এর মান কত, ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি মানে 3 গুণ 3 গুণ 3। আচ্ছা এই 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে 3 3 9 9 2 18 মানে 3.14 ইন্টু 18, 3.14 ইন্টু যদি 18 করি, 4 18 72 2 হাতে 7, 18 কে 18 সাথে 25 5 হাতে 2, 3 18 54 দিয়ে 57 মানে কত হবে 57.52, 57.52 এত ঘন সেমি। এবার কি বলেছে, আয়তঘনের ভেতরে জল ভরা হলে তাহলে আয়তঘনের ভেতরে উপস্থিত জলের পরিমাণ, তাহলে আয়তঘনের ভেতরে জল থাকবে মানে কি, মানে আয়তঘনের মধ্যে তো আগের থেকে ওই অর্ধগোলকটা ঢোকানো রয়েছে, তাহলে অর্ধগোলকটা বাদ দিয়ে যে আয়তঘনের আয়তনটুকু থাকবে, মানে এই যে এই পোর্শন গুলো আর কি, এই পোর্শন গুলো, তাহলে এই পোর্শন গুলোতেই জল থাকবে। তাহলে সেটা কত, জলের আয়তন তাহলে কত হবে, আয়তঘনের আয়তন মাইনাস হবে অর্ধগোলকের আয়তন, তার মানে কত, আয়তঘনের আয়তন হচ্ছে 108 মাইনাস অর্ধগোলকের আয়তন হচ্ছে 57.52, 57.52 এত ঘন সেমি। তাহলে করলে কত হয় 0.48 হবে, 17 কে 8 শূন্য। আচ্ছা এটা কি ভুল হলো, 4 ঠং 72 2 হাতে 7, 8 একে 8 সাথে 15 5 হাতে 1, 3 8 54 রেখে তো 55 হয়, এখানে ভুল করেছি। 4 ঠং 72 2 হাতে 7, 8 একে 18 সাথে 25 5 হাতে 2, 3 8 54 দিয়ে 56 হবে, এখানে 56 হবে, হ্যাঁ এটা 1 হবে, শূন্য হবে না, এটা হবে 151.48 এত ঘন সেমি। তাহলে কতটা জল ধরবে, 51.48 এত ঘন সেমি বা সেমি কিউব আর কি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন মানুষ যথাক্রমে 20 কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে যথাক্রমে 100 কিমি, 408 কিমি এবং 1460 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি পুরো যাত্রার জন্য তার গড় গতি 20 কিমি পার ঘন্টা হয় তাহলে x এর মান কত। আচ্ছা দেখো, এই প্রথম 100 কিমি দূরত্বে গেছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে, তারপরে 408 কিমি দূরত্বে গেছে x কিমি পার ঘন্টা গতিবেগে, তারপরে 1460 কিমি দূরত্বে গেছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে গড় গতিবেগ কি, গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এই 100 কিমি গেছে 20 কিমি পার ঘন্টা গতিবেগে, এই 100 কিমি যেতে সময় কত লেগেছে, 100 মানে সময় ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ, মানে 100/20 এত ঘন্টা, প্লাস পরের 408 কিমি যেতে কত ঘন্টা লেগেছে, x কিমি পার ঘন্টা বেগে গেছে মানে লেগেছে হচ্ছে 408 ডিভাইডেড বাই x, প্লাস এই লাস্টের 1460 কিমি যেতে কত টাইম লেগেছে, যতটা দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ হচ্ছে 20, তার মানে 1460 ডিভাইডেড বাই 20, তাহলে মোট সময় কত লেগেছে এত, এই তিনটে সময়ের যোগফল।
মোট দূরত্ব যেতে মোট সময় লেগেছে এত। 100/20 করলে কত? 5 যোগ 408/5, এই 408/x যোগ এটা 0 কাটলো, 2 দিয়ে কাটলে 73। তার মানে কত হচ্ছে? 5 আর 73 যোগ করলে 78 প্লাস 408/x। আচ্ছা, এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 78x প্লাস 408। তাহলে দেখো গড় গতিবেগ সমান সমান কি? গড় গতিবেগ সমান সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত? 100, 408 আর 1460, এই তিনটে যোগফল মানে কত হবে? 100 যোগ 408 যোগ 1460 মানে কত হয়? 100 আর 408 যোগ করলে কত? 508। তো 1460 আর 508 মানে কত হবে? 1400 আর 500 1900 মানে 1968 হবে। এত কিমি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে গড় গতিবেগ কত? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় মানে 1968 ডিভাইডেড বাই মোট সময় কত? এই যে 78x প্লাস 408 বাই x, এটা ইজিক্যাল টু কত? গড় গতিবেগ বলেছে 20 কিমি পার ঘন্টা ইজিক্যাল টু 20। আচ্ছা, ডান পাশে নিচের x টা উপরে উঠে যায়, তাহলে কত হয়? 1968x বাই 78x প্লাস 408 ইজিক্যাল টু 20। কোনাকুনি গুণ করলে কি হবে? 1968x সমান সমান 78 গুণ 20 করলে 1560x প্লাস 20 গুণ 408, এরকম রেখে দিলাম, এটা গুণ করলাম না। x গুলোকে বাপাশে আনলে কত হয়? 1968 মাইনাস 1560 হবে, তাহলে কত হবে? 408x। 408x সমান সমান হচ্ছে 20 গুণ 408। দুদিকে দেখো 408 408 কেটে যায়, তাহলে x এর মান কত বেরোলো? 20। আমাকে কি বার করতে বলেছে? তাহলে x এর মান কত বেরোলো? 20 বেরোলো, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি পাইপ 8 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্য একটি পাইপ 11 মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খালি ট্যাঙ্কে চালানো হয় তাহলে ট্যাঙ্কের 3/4 পূরণ হতে কত মিনিট সময় লাগবে? আচ্ছা দেখো, পাইপটাকে সম্পূর্ণ ভর্তি করা বা সম্পূর্ণ খালি করা মানে কত অংশ কাজ করে? 1 অংশ কাজ করে। তাহলে প্রথম পাইপটা কি করছে? 8 মিনিটে 1 অংশ ভর্তি করছে। তাহলে প্রথম পাইপটা 1 মিনিটে কত অংশ ভর্তি করছে? 1/8 অংশ। আর দ্বিতীয় পাইপটা কি করছে? 11 মিনিটে পুরোটাও খালি করছে, মানে 11 মিনিটে খালি করছে 1 অংশ। তাহলে 1 মিনিটে কতটা খালি করছে? 1/11 অংশ। তাহলে দেখো, প্রথম পাইপটা ভর্তি করছে, দ্বিতীয় পাইপটা খালি করছে। তাহলে প্রথম আর দ্বিতীয় পাইপ মিলে 1 মিনিটে কি করছে? একটা ভর্তি করছে, একটা খালি করছে। আমি ভর্তিটাকে পজিটিভ ধরছি যেহেতু ও তাড়াতাড়ি করছে, আর খালিটাকে নেগেটিভ ধরছে। তাহলে 1 মিনিটে কতটা কাজ হচ্ছে? 1/8 মাইনাস ভর্তি মাইনাস খালি 1/11, তাহলে কতটা অংশ ভর্তি হবে? যেহেতু ভর্তিটা বেশি তাই ভর্তি হবে। কতটা ভর্তি হবে? 8 আর 11 লসাগু করলে হয় 88, মানে 11 মাইনাস 8, তাহলে হবে কত? 3/88। তাহলে দেখো 1 মিনিটে ভর্তি হচ্ছে 3/88 অংশ। তার মানে আমি লিখতে পারি 3/88 অংশ ভর্তি হয় হচ্ছে 1 মিনিটে, মানে দুটো পাইপ মিলিয়ে কাজ করলে। তাহলে 1 অংশ ভর্তি হয় কত মিনিটে? 1/3/88, মানে উল্টে যায় 88/3 মিনিটে। আমাকে কি বের করতে বলেছে? ট্যাঙ্কের 3/4 পূরণ করতে কত মিনিট সময় লাগবে? 3/4 মানে কত? 3/4 অংশ। তাহলে 1 অংশ ভর্তি হতে যদি এত মিনিট লাগে, 3/4 অংশ ভর্তি হতে কত মিনিট লাগবে? 88/3 ইন্টু 3/4 মিনিট। 3 3 কেটে গেল, 4 আর 88 কাটলে 22 হয়। তার মানে কত মিনিট টাইম লাগবে? 22 মিনিট, অপশনে। তারপর একটা, যদি a = 2 হয় তাহলে এটার মান কত? আচ্ছা, এটার মান তাহলে কত হবে? সমান সমান 3 ইন্টু এর মান 2 মানে a স্কয়ারের মান 4, তাহলে 4 গুণ 8 করলে হয় 32 মাইনাস 4 গুণ a মানে 4 গুণ 2 করলে হয় 8 প্লাস 1 প্লাস 17 গুণ 2 মানে 34 সমান সমান কত? 3 ইন্টু, আচ্ছা 32 থেকে 8 বাদ দিলে হয় 24, 24 এর আগে 25 প্লাস 34। আচ্ছা 25 এর রুট মানে কত? 5 বেরোয় রুটের বাইরে, তাহলে 3 5 15 যোগ 34 মানে কত হবে? 49, মানে অপশন বি হবে। তারপর একটা বলছে দেখো, পি বিন্দু থেকে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে একটি স্পর্শক আঁকা হয়। আচ্ছা, ও কেন্দ্র বিশিষ্ট একটি আগে বৃত্ত আঁকি। একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও। পি বিন্দু থেকে এই বৃত্তটার উপর স্পর্শক এঁকেছে। পি বিন্দু ধরো এখানে, তাহলে পি বিন্দু থেকে এর উপর স্পর্শক মানে এরকম একটা কিছু আঁকবে। আচ্ছা, তারপরে কি বলেছে? বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি। তাহলে ও বিন্দু থেকে আমি যদি এই পয়েন্টে জোড়া লাগাই, এটাই হয় বৃত্তের ব্যাসার্ধ, এটাকে লিখবো 7 সেমি। কেন এটাকে জোড়া লাগাচ্ছে একটু পরে বলছি। তারপরে কি বলছে? এবং পি বিন্দু থেকে ও কেন্দ্র ও এর দূরত্ব 25 সেমি। তাহলে পি বিন্দু থেকে কেন্দ্র ও, এটা ছিল ও, এর দূরত্ব কত? 25 সেমি। দেখো, একটা তোমাদের উপপাদ্য ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্বটা টানা হয় সেটা তো বৃত্তের ব্যাসার্ধ হয়, সেটা কি হয়? সেটা হয় লম্ব হয়। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী যে স্পর্শকের যে বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করে সেই সরলরেখাটা হয় কি? সেই সরলরেখাটা মানে এদের মধ্যবর্তী কোণটা হয় 90 ডিগ্রি। তার মানে এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজটার
এটা যদি অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় বাহু বা সমকোণের বিপরীত দিকের বাহুটাকে বলা হয়, সমকোণের সামনের বাহুটাই হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 25। এটা লম্ব বা ভূমির মধ্যে একটা, তাহলে আমাকে বের করতে হবে এই বাহুটাকে। স্পর্শকের দৈর্ঘ্য বলেছে মানে এইটাই হচ্ছে স্পর্শক, তাহলে আমি ধরছি এই বাহুটার দৈর্ঘ্য x, তাহলে আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার কত এখানে, মানে 7 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25 এর স্কয়ার। তাহলে x স্কয়ার সমান সমান কত হবে, 25 এর স্কয়ার করলে হয় 625 মাইনাস 7 স্কয়ার করলে হয় 49, মানে x সমান সমান কি হবে রুট ওভার 625 থেকে 49 বাদ দিলে হয় 6, 4 আর কে 5 মানে 7, 576, তার মানে x এর মান কত হবে 576 কার রুট করলে 576 এর রুট করলে কত হয় 24 হয়। তার মানে পি বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত স্পর্শকের দৈর্ঘ্য হবে 24 সেমি, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, আজ থেকে 3 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 14 বছর বেশি ছিল, এখন থেকে কত বছর পর বাবার বয়স তার ছেলের দ্বিগুণ হবে। আচ্ছা, আমি ধরছি বাবার বর্তমান বয়স হচ্ছে x বছর, আর ছেলের বর্তমান বয়স হচ্ছে y বছর। তাহলে আজ থেকে 3 বছর আগে বাবার বয়স কত হতো, এখন x হলে 3 বছর আগে বয়স হবে x - 3, আর ছেলের 3 বছর আগে বয়স কত হতো y - 3। এবার কি বলেছে, আজ থেকে 3 বছর আগে বাবার বয়সটা মানে x - 3 সেটা কার সাথে সমান, তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 14 বছর বেশি, মানে ছেলের 3 বছরে যে বয়স ছিল তার দ্বিগুণ, মানে 2 ইন্টু y - 3 এর থেকে আরো 14 বছর বেশি, মানে এটা প্লাস 14। আচ্ছা, আমি যদি ডান পাশেরটাকে একটু ভাঙি তাহলে কত হবে, 2 দিয়ে যদি গুণ করি 2y - 6 প্লাস 14, x আর y টাকে বাঁ পাশে আনি তাহলে x - 2y সমান সমান হবে -3 টাকে ডান পাশে পাঠালে কত হয় +3, আর -4 +14 ছিল মানে +8, তার মানে x - 2y সমান সমান কত পেলাম, 3 আর 8 যোগ করলে হয় 11। আচ্ছা, এটা একটা সম্পর্ক পেলাম। এবার কি বলছে, বলছে এখন থেকে কত বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। আমি ধরছি এখন থেকে t বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এখন বর্তমান বয়স হচ্ছে x বছর, তাহলে t বছর পর বাবার বয়স কত হবে x প্লাস t, t বছর পর ছেলের বয়স কত হবে y প্লাস t। কি বলেছিল, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, মানে বাবার বয়স যেটা সেইটা মানে x প্লাস t টা, সেটা ইজ ইকুয়াল টু কি হবে ছেলের বয়সের দ্বিগুণ, মানে 2 ইন্টু ছেলের বয়সটা মানে y প্লাস t। আচ্ছা, ডান পাশে যদি আমি গুণ করি কি আসে, x প্লাস t সমান সমান 2y প্লাস 2t, x আর 2y টাকে যদি আমি বাঁ পাশে এনে আমার কি আসবে x - 2y সমান সমান হবে 2t - t করলে t, তাহলে দেখো x - 2y আসলে x - 2y এর মান আমি জানি 11, তাহলে 11 সমান সমান t, তাহলে t এর মান পেলাম 11। তাহলে এখন থেকে কত বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, এখন থেকে 11 বছর পর, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের উপর ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলি অফার করে। কি কি স্কিম দিচ্ছে দেখো, পরপর দুটি 27% ছাড় দিচ্ছে, তারপরে 36% ছাড়ের পরে 45% ছাড় দিচ্ছে, তারপরে পরপর 19% আর 32% ছাড় দিচ্ছে, তারপর 34% ছাড়ের পরে 7% ছাড় দিচ্ছে। এবার কি বলছে, কোন স্কিমটি সর্বাধিক বিক্রয় মূল্য আনবে। দেখো, সর্বাধিক বিক্রয় মূল্য আনবে মানে কি, মানে যেই স্কিমটাতে ছাড় সব থেকে কম দেবে সেই স্কিমটাতে বিক্রয় মূল্য সব থেকে বেশি। তার মানে আমাকে সর্বাধিক বিক্রয় মূল্য আনবে মানে কোন স্কিমের ছাড়টা সব থেকে কম। তাহলে আমি সবগুলো স্কিমের ছাড় একটু একটু করে বের করি। তো পরপর 27% ছাড় মানে সেটা কত, সমতুল্য ছাড় কত হবে 27 যোগ 27 মাইনাস 27 ইন্টু 27 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এটা কত হয়, 27 আর 27 যোগ করলে হয় 54 মাইনাস 27 গুণ 27, 27 গুণ 27 করলে কত হয় এটা হয় 729, 27 গুণ 27 করলে হয় 729 ডিভাইডেড বাই 100 মানে 7.29 হয়। তাহলে 54 থেকে 7.29 বাদ দিলে কত হবে 46.71, এত পার্সেন্ট। আচ্ছা, এটা প্রথমেরটা গেল। দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল 36% ছাড়ের পরে 45%, মানে প্রথমে একবার 36% তারপরে 45%, তাহলে 36% আর 45% এর সমতুল্য ছাড় কত হবে 36 যোগ 45 মাইনাস 36 ইন্টু 45 ডিভাইডেড বাই 100। 45 আর 100 কে 5 দিয়ে কাটলে হয় 20, এখানে হয় 9। আচ্ছা, যদি আমি 2 দিয়ে কাটি হবে 10, এখানে হবে 18, আর কাটলাম না, তাহলে 36 আর 45 যোগ করলে কত, এটা হবে 81 মাইনাস 18 গুণ 9 মানে 180 থেকে 18 কম মানে 162, মানে 16.2। 162 বাই 10 ছিল মানে 16.2, এটা করলে কত, এটা করলে দেখো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, এটা হবে কত 0.8, 6 এর 7 মানে 4, 1 এর 2 মানে 6, মানে 64.8 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে এখন কাকে ছোট পেলাম, প্রথমটাকে পেলাম, তারপরে বাকিগুলোও দেখি।
তিনেরটা কি বলছে, পরপর 19% আর 32% ছাড়, মানে এই দুটো সমতুল্য ছাড় কত হবে, 19 প্লাস 32 মাইনাস 19 ইন্টু 32 ডিভাইডেড বাই 100। তাহলে কত হয়, 19 আর 32 যোগ করলে কত হয়, 51 মাইনাস 19 গুণ 32। আচ্ছা, তাহলে কত হয়, 19 দুগুণে 38 এর 8 হাতে 3, 3 এর সঙ্গে 57 আর 3 এর 60, এত বাই 100, মানে কত হয় 51 মাইনাস 6.08 করলে কত হয় 44.92। তার মানে এখন এই যে তিনটে পেলাম তার মধ্যে সব থেকে কম ছাড় কোনটা, এইটা। আচ্ছা, চতুর্থ ছাড়টা বের করি। কি বলছে, 74% এর পরে 7 এই 34% এর পরে 7%, তাহলে 34 আর 7 যোগ করলে কত, 34 যোগ 7 মাইনাস 34 ইন্টু, আচ্ছা দেখো 34 আর 7 যোগ করলেই হচ্ছে 41, তার থেকে আবার কিছু মাইনাস করব, মানে সেই ছাড়টা কি 41 এর থেকেও কম। তাহলে আমি যেই ছাড়গুলো পেয়েছি তার মধ্যে সব থেকে কম ছাড় কোনটা পেলাম, 41 এর থেকেও কম যেই ছাড়টা, মানে এই চতুর্থ ছাড়টা পেলাম সব থেকে কম। তার মানে এই স্কিমটাতেই, যেই স্কিমে ছাড় সব থেকে কম সেই স্কুলেই বিক্রয় মূল্য সব থেকে বেশি আনবে, তার মানে চতুর্থ স্কিমটাতে বিক্রয় মূল্য সর্বাধিক আনবে, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, তিনটি সংখ্যার গড় 23, যদি তাদের দুটি 11 এবং 26 হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত। তিনটি সংখ্যার গড় 23 বলেছে, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হবে, 23 গুণ 3 করলে কত হয় 69। একটা বলেছে 11 আর 26, দুটো বলেছে 11 আর 26, তাহলে দুটোর সমষ্টি কত, 11 যোগ 26 করলে কত হয় 37। তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে, তিনটের সমষ্টি থেকে যদি দুটোর সমষ্টি বাদ দিতে হবে তৃতীয়টা বেরিয়ে যাবে, মানে কত হবে 69 মাইনাস 37 করলে কত হয় 32, তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 32। তারপরটা কি বলছে দেখো, অনিল প্রথম কলমটি যথাক্রমে ₹100 এবং দ্বিতীয় কলমটি ₹160 টাকা দিয়ে কিনেছিল। আচ্ছা, মানে প্রথম কলমটার ক্রয় মূল্য বলেছে 100 এবং দ্বিতীয়টার ক্রয় মূল্য বলেছে 160। তারপরে কি, সে প্রথম কলমটি 15% লাভে বিক্রি করে, কিন্তু ক্রেতা দামের জন্য দর কষাকষি করে এবং তাকে 29% ছাড় দিতে হয়, এবং দ্বিতীয় কলমটি সে 58% লাভে বিক্রি করে। এই লেনদেনে তার মোট লাভ নির্ণয় করো 2 স্থান। আচ্ছা, প্রথম কলম কিনেছিল 100 দিয়ে, 15% লাভে বিক্রি করবে বলেছিল, তাহলে কততে বিক্রি করবে বলেছিল, 100 ইন্টু 115/100, মানে 100 এ 15% লাভে বিক্রি করবে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 115। তারপরে কি বলেছে, দর কষাকষি করে তাকে 29% ছাড় দিতে হয়, তাহলে 29% ছাড় দিলে 115-র উপর যদি এখন ধার্য মূল্য হয়ে গেছে 115, তার উপর ছাড় দিচ্ছে 29%, মানে বিক্রয় মূল্য কত হবে, এটা ইন্টু 29% ছাড় দিচ্ছে, মানে 100 মাইনাস 29/100, মানে 71/100। আচ্ছা, তো এটা যদি আমি গুণ করি 115 আর 71, কাটাকুটি করে লাভ হবে না, 5 একে 5, 1 1 গুণ 5 7 35 এর 5 হাতে 3, 7 একে 7 3 10 এর 0 হাতে 1, 7 একে 7 রাখে 8, মানে 5 6 1 8। এটা আবার 100 দিয়ে ভাগ হচ্ছে, মানে কত হয়ে যাবে 81.65, মানে প্রথম কলমটার বিক্রয় মূল্য কত, 81.65 এত টাকা, এটা বিক্রয় মূল্য। আর দ্বিতীয় কলমটার ক্রয় মূল্য কত, 160 টাকা, সেটা লাভ করেছে কত পার্সেন্ট, 58% লাভে বিক্রি করেছে, এক্ষেত্রে আর ছাড়টা আর কিছু দেয়নি, তাহলে দ্বিতীয় কলমটার বিক্রয় মূল্য কত হবে, 160 ইন্টু 158/100, যেহেতু 58% লাভ হচ্ছে, একটা শূন্য একটা শূন্য কাটলাম। আচ্ছা, 158 গুণ 16 যদি করি তাহলে কত হয়, 6টা 48 এর 8 হাতে 4, 5 30 এর 4 14 এর 4 হাতে 3, 6 কে 6 3 এর 9 গুণ 8 একে 8, 5 একে 5 1, তাহলে 8 4 8 12 2 হাতে 1, 5 একে 6 9 15 5 হাতে 1 1 রেখে 2, তাহলে হবে কত, 2 5 2 8/10, মানে পয়েন্ট 1 ঘর সরবে, তাহলে হবে 252.8। তাহলে দুটোর মোট বিক্রয় মূল্য কত, 252.8 একটা, আর একটা হচ্ছে 81.65, এই দুটো যোগ করলেই মোট বেরিয়ে যাবে, যোগ 65 যোগ করলে কত হয়, 5 6 8 14 4 হাতে 1 1 রেখে 2 এর 2 4 8 এর 5 13 3 হাতে 1 2 রেখে 3। আর দুটোর মোট ক্রয় মূল্য কত, একটার 100 একটার 160, তাহলে দুটোর ক্রয় মূল্য কত, 100 যোগ 160 মানে 260। আমাকে বলেছে লাভ কত, তাহলে দুটো বিক্রি করেছে 334.45 টাকা দিয়ে, আর দুটো কিনেছে 260 দিয়ে। বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই তবেই আমার লাভ বেরিয়ে যাবে, মানে মাইনাস 260.00 করলে কত হয় 0.45, 4 আর 7, মানে 74.45 টাকা মোট লেনদেনে লাভ হচ্ছে, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, 2.777 এর সমতুল্য ভগ্নাংশ কত। দেখো 2.777 মানে কি, 2.7 বার, 7 বার মানে এরকম 7 পর 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 থাকবে বা পৌনকণিক দেয়। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 প্লাস 0.7 এর মাথায় বার, তার মানে কত, 2 প্লাস 7 এর মাথায় বার মানে কি 7/9। এটাকে যদি লসাগু করি কত, 9 9 দুগুণে 18 যোগ 7, মানে 18 এর সাথে 25/9, তার মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 22 কিমি এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে ঘন্টায় 5.5 কিমি। একটি নৌকার একটি স্থানে যেতে এবং ফিরে আসতে মোট 8 ঘন্টা সময় লাগে, তাহলে নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, আমি ধরছি দূরত্বটা হচ্ছে x কিমি,
মানে স্থান দুটোর মধ্যে দূরত্ব, তাহলে দেখো নৌকাটা তাহলে কত দূরত্ব অতিক্রম করেছে, এক্স কিমি গেছে ধরো এই দুটো স্থান, তাহলে যাওয়ার সময় এদিকে গেছে, আসার সময় এদিকে ফিরেছে, আমি ধরছি যাওয়ার সময় স্রোতের অনুকূলে গেছে, স্রোতের অনুকূলে গেছে, তাহলে আসার সময় স্রোতের নিশ্চয়ই প্রতিকূলে আসতে হবে, তাহলে ও এক্স কিমে গেছে আবার এক্স কিমে রিটার্ন করেছে, তাহলে মোট নৌকাটা কত দূরত্বে গেছে, এক্স প্লাস এক্স মানে 2x, তাহলে আমাকে 2x মানটা বের করতে হবে। তাহলে দেখো যাওয়ার সময় সময় লেগেছে কত, যদি স্রোতের অনুকূলে যাই তাহলে এক্স কিমি পার গতিবেগ বেগে এই এক্স কিমি যাচ্ছে 22 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ মানে এক্স বাই 22, প্লাস আসার সময় কি, আসার সময় এক্স কিমি এসেছে, কোন গতিবেগে এসেছে, যদি স্রোতের প্রতিকূলে আসে 5.5 কিমি পার ঘন্টা গতিবেগে এসেছে, তাহলে সময় লাগবে হচ্ছে এক্স বাই 5.5 এত কিমি এত ঘন্টা, তাহলে এই পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে গুণ 10, এই দুটো সময়ের যোগফলই হচ্ছে মোট কত ঘন্টা লেগেছে, 8 ঘন্টা, যেতে লেগেছে এক্স বাই 22 ঘন্টা, আসতে লেগেছে এক্স ইন্টু 10 বাই 5.5, তাহলে এক্স বাই 5.5, তা এই দুটো সময়ের যোগফলই হচ্ছে 8 ঘন্টায় ইজিক্যাল টু 8, তো এখানে যদি একটু কাটাকুটি করি তাহলে 2 আর 11 হবে, মানে কি বেরোলো এক্স বাই 22 প্লাস 2x বাই 11 ইজিক্যাল টু 8, আমি যদি লসাগু করি হবে কত 22 হবে, মানে x প্লাস 2 দুগুণে 4x সমান সমান 8, তার মানে হচ্ছে 5x সমান সমান 8 গুণ 22, তাহলে x সমান সমান কত হবে 8 গুণ 22 ডিভাইডেড বাই 5 হবে, তার মানে গুণ করলে কত 176 ডিভাইডেড বাই 5। আচ্ছা x আমাকে বের করতে হবে কি, নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে, কত দূরত্ব অতিক্রম করেছে 2x, তার মানে এইটা গুণ 2 হবে, তাহলে করলে কত হয় 352 ডিভাইডেড বাই 5। আচ্ছা 176 বাই 5 কিন্তু অপশন আছে, কিন্তু এটা করে দিও না, এটা করলে কিন্তু হবে না, মোট কত দূরত্ব চেয়েছে মানে যাওয়ার আসা মিলিয়ে, সেটা হবে 2x মানে 352.5 কিমি, অপশন বি। তারপর একটা কি বলেছে দেখো, একটি জিনিস রুপিস 112 বিক্রি করে একজন মানুষ 20% লোকসান করে, তাহলে 50% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে হবে। আচ্ছা জিনিসটার বিক্রয় মূল্য কত বলেছে 112 টাকা, আর ক্ষতি কত বলেছে বা লোকসান কত বলেছে 20%, তাহলে 20 বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ক্ষতি হচ্ছে 20%, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সমান সমান হবে বিক্রয় মূল্য যত সেটা ইন্টু যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে উপরে 100 বসবে, নিচে কি বসবে ডিভাইডেড বাই 100 মাইনাস 20 মানে 80, শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা 8 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 8 কে 8 3 2 মানে 4, মানে ক্রয় মূল্য কত 140 টাকা, 140 টাকার উপর কি করেছে 50% লাভের জন্য তাকে কত দামে বিক্রি করতে হবে, মানে ক্রয় মূল্য হলো এইটা, তাহলে 50% লাভে বিক্রয় মূল্য কত হবে 140 ইন্টু, যেহেতু 50% লাভ তাহলে হবে কত 150 বাই 100 হবে, মানে এটা আচ্ছা এটা এটা কাটলো, এটা 2 এটা 3, 2 দিয়ে 140 কে কাটলো 70 মানে 210 টাকা, তাহলে 50% লাভ পেতে গেলে বিক্রি করতে হবে কত দামে 210 টাকায়, অপশন বি। তারপর একটা কি বলছে দেখো, যদি sin a = 3/4 হয় তাহলে 2 cos a বাই √7 এর মান কত। আচ্ছা এরকম ক্ষেত্রে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, sin a মানে আমি কি জানি, sin a মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আচ্ছা এই কোণটাকে a হতে হবে তবেই এটা সম্ভব, ঠিক আছে এই কোণটাকে a হতে হবে, sin a সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে কি লম্ব বাই অতিভুজ 3/4 বলেছে মানে আমি লম্বতে 3 দেবো অতিভুজে 4 দেবো, তাহলে ভূমিটা কত হবে, তাহলে ভূমিটা যদি x ধরি তাহলে x স্কয়ার প্লাস 3 স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 4 স্কয়ার, তাহলে x স্কয়ার সমান সমান কি হবে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 4 4 16 মাইনাস 9, তাহলে x সমান সমান কি হবে √16 মাইনাস 9 করলে কত 7 মানে √7, তার মানে এই মানটা কত √7, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos এর মানটা কি, cos এর সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আমাকে বের করতে বলেছে 2 cos a বাই √7, তাহলে 2 cos a বাই √7 সমান সমান কি হবে 2 ইনটু cos এর মান কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত √7, অতিভুজ কত 4, তাহলে কত হবে √7/4 ডিভাইডেড বাই √7, এই নিচে √7 উপরে √7 কেটে যাবে, তাহলে হলো কত 2/4 মানে কত 1/2, তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, আয়তক্ষেত্র ABCD এর ভিতরের যে কোনো বিন্দু হলো P, যদি PA = 69 সেমি, PB = 27 সেমি এবং PC = 38 সেমি হয় তাহলে PT এর দৈর্ঘ্য কত। দেখো একটা আয়তক্ষেত্র আঁকি, এরকম একটা আয়তক্ষেত্র আঁকলাম, নাম দিলাম কি এ বি সি ডি বলে দিয়েছিল, তার ভেতরের একটা বিন্দু বলেছে আমি ধরলাম এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে পি বিন্দু, এবার কি বলছে যদি পি এ = 69 সেমি তাহলে পি আর এ কে জোড়া লাগাতে হবে, এটা বলে দিয়েছে 69, পিসি = আচ্ছা পিবি = 27 সেমি, পি আর বি কে জোড়া লাগাতে হবে, এটা বলেছে 27, পিসি = 38, পি আর সি কে জোড়া লাগাতে হবে, এটা হচ্ছে 38, তাহলে পিডির দৈর্ঘ্য কত, তাহলে পি আর ডি জোড়া লাগালে এর দৈর্ঘ্য কত হয়। দেখো এরকম টাইপের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি যদি এই সমান দিকের একই দিকে যেই দুটো রয়েছে তাদের যেই দুটো খণ্ড পেলাম মানে পি আর পিসি পেলাম এদের স্কয়ারের যোগফল
আর উল্টো দিকে যে দুটো ভাগ পেলাম মানে পিবি আর পিডি, এদের দুটোর স্কোয়ারের যোগফল দুটো সমান হয়, এটা ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে কি পেলাম, পি এ স্কোয়ার প্লাস পিসি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কি পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে এখানে দেখো সবার মান বলে দিয়েছে, একটার মান বের করতে বলেছে পি এ স্কোয়ার, পি এর মান কত বলেছে 69 বলেছিল, তাহলে 69 এর স্কোয়ার যোগ পিসি স্কোয়ার, পিসির মান কত 38 বলেছিল, 38 এর স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার, পিবির মান কত বলেছে 27 বলেছে, 27 এর স্কোয়ার যোগ পিডি স্কোয়ার, পিডিটা বের করতে বলেছে, আমি ধরছি এক্স, তাহলে এক্স স্কোয়ার। তাহলে 69 এর স্কোয়ার করলে কত হয়, 69 গুণ 69 করলে 9 নং 81 1 হাতে 8, 6 নং 54 8 62 গুণ 6 নং 54 4 হাতে 5, 6 36 এর 5 41, মানে 1 6 7 4, মানে কত হলো 4 7 6 1 যোগ 38 এর স্কোয়ার, তাহলে 38 গুণ 38 করলে কত 8 8 64 4 হাতে 6, 3 8 24 আর 6 30 গুণ 3 8 24 4 হাতে 2, 3 থেকে 9 2 11, মানে 4 4 4 1 1144 সমান সমান 27 এর স্কোয়ার করলে কত, 27 এর স্কোয়ার করলে 729 যোগ এক্স স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করলে কত, 4 এর একে 5, 4 আর 6 10 শূন্য হাতে 1, 1 এর একে 2 এর সাথে 9, 4 এর একে 5, 729 টাকে বাঁ পাশে আনলে কি হবে মাইনাস 729 সমান সমান হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে আমি বাঁ পাশে ঘুরিয়ে লিখছি, তাহলে সমান সমান কত হবে, বিয়োগ করলে হয় 6, 2 এর একে 3 মানে 7, 7 এর একে 8 মানে 1। আচ্ছা ভুল হলো নাকি, আর এটা 5, তাহলে এক্স এর মান কত হবে রুট ওভার এইটা, রুট ওভার 5 1 7 6, 5 1 7 6 যদি আমি রুট করি তাহলে কত হবে, প্রথমে 51 মানে 7 বার দিলে হয় 49, তাহলে থাকছে 2, এটা ভুল হয়েছে কিছু, 69 গুণ 69, আচ্ছা 9 নং 81 1 হাতে 8, 6 নং 54 62 গুণ 6 নং 54 4 হাতে 5, 6 6 14 5 41 1 6 7 4, ঠিক আছে এটা 8 3 4 8 8 64 4 হাতে 6, 3 8 24 6 30, 3 8 24 4 হাতে 2, 3 থেকে 9 2 11, 4 4 3 একে 4 1 1 4 4 4, ও 1 4 4 4 ছিল, আমি 1 1 4 4 করেছি, ওই জন্য গন্ডগোলটা হয়েছে, 1 4 4 4 এটা 1 4 4 4 যোগ করলে কত 5, 4 6 10 শূন্য হাতে 1, 4 একে 5, 5 এর সাথে 12 2 হাতে 1, এখানে হবে 6 মানে 6205 মাইনাস 729 করলে হয় কত 6, 2 এর একে 3 7, 7 এর একে 8 4 5 5476 রুট ওভার 5476, এটা করলে কত হয় 5476 করলে 7 বার দিলে 49 মানে 576, তাহলে 7 এর ডবল হয় 14, 14 কে 4 দিয়ে গুণ করলে 576 হয়, মানে কত হবে 74 হবে, মানে এক্স এর মান কত হবে 74, তার মানে পিডির দৈর্ঘ্য কত 74 সেমি, অপশন ডি। তারপরটা কি বলছে দেখো, প্রতি মাসে 3% সুদের হারে 1200 টাকার এক মাসে সুদ কত। দেখো আমরা কি করেছি, বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে এত বছরের সুদ, তাই এটা বার্ষিক দেয়নি, এটা মাসে দিয়েছে, তাহলে আমার বছরেও যেভাবে করতাম এটাও ঠিক সেইভাবেই করবে, এটা বছরের জায়গায় খালি মাস ধরে ক্যালকুলেশন করবে, তাহলেই হয়ে যাবে। ফর্মুলা কি ছিল, পিটিআর বাই 100, এক্ষেত্রে পি কত, পি এর মান হচ্ছে 1200 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 মাস বলেছে মানে 1 ধরবো, ইন্টু আর এর মান কত 3% বলেছিল 3 ধরবো, ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে সরল সুদ এক মাসের। দুটো শূন্য কেটে যায়, তার মানে সুদ কত হবে 3 বারং 36, এক মাসের সুদ, মানে অপশন এ হবে। তারপর কি বলেছে, x প্লাস 1 x ইজ ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস 1 বাই, আচ্ছা x কিউব প্লাস 1 বাই x কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস b কিউব আকারে রয়েছে, মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এবার যদি আমি মানটা বসাই কি হয়, x প্লাস 1 বাই x এর জায়গায় 4 বসাবো, মানে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 4, মানে কত 64 মাইনাস 12 করলে কত হয় 52 হয়, মানে অপশন এ হবে। তারপর কি বলছে, তাকে একজন ব্যক্তি যিনি তার মাসিক আয়ের 33% ব্যয় করেন, তাহলে মোট আয়টা কত হবে 100% হবে, তাহলে ব্যয় করেন কত, ব্যয় হচ্ছে 33% করে, তাহলে সঞ্চয় করে কত 100% এর মধ্যে 33% ব্যয় করলে বাকিটা সঞ্চয় করে, মানে 100 মাইনাস 33 মানে 67% সঞ্চয় করে। আচ্ছা তিনি প্রতি মাসে 6298 টাকা সঞ্চয় করতে সক্ষম হন, মানে কি, মানে 67%টাই হচ্ছে 6298 এর সমান, তাহলে 67% ইজ ইকুয়াল টু হবে 6298, আমাকে বের করতে বলেছে তার মাসিক ব্যয় কত, ব্যয় মানে কত 33%টা কত সেটা বের করতে বলেছে, তাহলে 67% যদি এত হয় 1% সমান সমান কত হবে 6298 ডিভাইডেড বাই 67, তার ব্যয় বের করতে বলেছে মানে 33%টা কত হবে, 33% সমান সমান হবে 6298 ডিভাইডেড বাই 67 ইন্টু 33। আচ্ছা এটাকে নিশ্চয়ই 67 দিয়ে ভাগ করা যাবে, তা 67 দিয়ে যদি আমি 6298 কে ভাগ করি কত হয়, প্রথমে দেখো 9 বার যাবে, 7 নং 63 3 হাতে 6, 6 নং 54 6
54 6 60 মানে হচ্ছে 6 2 8, এটাকে দেখো 4 দিয়ে গুণ করলে আসে, মানে কাটাকুটি করলে কত হবে দেখো 94। তাহলে 94 গুণ যদি 33 করি তাহলে এককের ঘরে কত থাকছে, 3 আর 4 গুণ করলে 12, মানে এককের ঘরে দেখো 2 থাকবে। তো একটা অপশনে দেখো এককের ঘরে 2 আছে, মানে ওইটাই আমার অ্যান্সার হবে। এটা করবা দেখো ওটাই বেরোবে। তারপরটা কি বলছে দেখো, 50 জন ছাত্রের মধ্যে 15 জন ছাত্রের গড় উচ্চতা 163 সেমি। তাহলে 15 জন ছাত্রের গড় উচ্চতা বলছে 163 এবং বাকি ছাত্রদের গড় উচ্চতা 165। তাহলে বাকি থাকলো কত, 50 জনের মধ্যে যদি 15 জনের বলে দেয় তাহলে বাকি থাকলো 50 - 15 মানে 35। তাহলে 15 জনের গড় হচ্ছে 163 আর 35 জনের গড় হচ্ছে 165। তাহলে সকল ছাত্রদের গড় উচ্চতা কত, তাহলে 15 জনের সমষ্টি কত, 15 গুণ 163 যোগ 35 জনের সমষ্টি কত, 35 গুণ 165। তাহলে টোটাল কতজন হলো, 50 জনের সমষ্টি কত হলো এত। তাহলে 50 জনের গড় বের করতে বলেছে, মানে কি হবে এত ডিভাইডেড বাই টোটাল যতজন আছে, মানে বাই 50 করলেই গড় বেরিয়ে যাবে। এটা সমান। দেখো 15 আর 35 থেকে যদি আমি 5 কমন নিই তাহলে কত থাকে, 3 গুণ 163 যোগ 7 গুণ 165 ডিভাইডেড বাই 50। 5 আর 50 কে কাটলে হয় 10, মানে কত গুণ করলে 3 3 9 3 6 18 8 হাতে 1 3 3 1 4 যোগ 5 7 5 5 হাতে 3 6 7 42 3 42 5 হাতে 4 7 7 4 11 বাই 10 যোগ করলে কত হবে, 5 আর 9 যোগ করলে হয় 14 4 হাতে 1 5 আর 6 6 আর 14 4 হাতে 1 1 আর 1 আর 2 2 আর 4 6 আর 1 ডিভাইডেড বাই 10, মানে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট 1 ঘর সরবে, মানে 164.4 হবে, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি ডেটা সেটের গড়, গড় মানে হচ্ছে মিন এবং মোড দিয়ে দিয়েছে, তাহলে সূত্র ব্যবহার করে ডেটা সেটের মধ্যমা, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। তাহলে দেখো মিন আর মোড বলে দিয়েছে, মিডিয়ান বের করতে বলেছে। ফর্মুলা কি জানি আমরা, ফর্মুলা হচ্ছে মোড ইজ ইকুয়াল টু 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। এই ফর্মুলায় ফেললেই বেরিয়ে যাবে। মোড কত বলেছে, মোড বলেছে 61.7, 61.7 ইজ ইকুয়াল টু 3 ইনটু মিডিয়ান, মিডিয়ান কত বলেছে, আচ্ছা মিডিয়ানটাই বের করতে বলেছে, মিডিয়ান আমি ধরছি x মাইনাস 2 ইনটু মিন, মিন কত বলেছে, মিন বলেছে হচ্ছে 51.5, গড়টা হচ্ছে মিন, তাহলে 51.5। তাহলে কত হবে 61.7 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 51.5 গুণ 2 করলে কত হয় 103 হয়। তাহলে 3x সমান সমান কত হবে, যদি 61.7টাও বাম পাশে চলে আসতো তাহলে 61.7 যোগ 103 হবে। তাহলে x সমান সমান কি হবে, এই দুটো যোগ করলে কত হবে 164.7 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে যদি কাটাকুটি যায় 16 এর মধ্যে 5 বার যাবে 5, 1 4 মানে 4 বার যাবে, তারপরে 2 7 মানে 9 বার যাবে, মানে 54.9। তার মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, তিনজন ব্যক্তি এক্স ওয়াই এবং জেড তাদের শেয়ার 13:20:15 অনুপাতে নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 7 মাস পর ওয়াই তার 33% শেয়ার তুলে নেয় আর জেড বছর শেষ হওয়ার 5 মাস আগে তার 24% শেয়ার তুলে নেয়। যদি বছর শেষে মোট লাভ 16,100 টাকা হয় তাহলে লাভে জেড এর অংশ নির্ণয় করো। আচ্ছা দেখো এটা একটু একটু করে করি। কি বলছে দেখো, তিনজন ব্যক্তি এক্স ওয়াই আর জেড আছে, তাহলে এক্স কে আগে রাখি, এক্স কে এখানে রাখছি, ওয়াই কে রাখছি আর জেড কে রাখছি। এক্স এর কত রেখেছে 13:20:15, 13:20:15 আমি ধরছি এক্স, এক্স রেখেছে 13x, ওয়াই রেখেছিল 20x আর জেড রেখেছিল 15x। তাহলে দেখো এক্স কি টাকা তোলাফেরা করছে না, মানে এক্স এর টাকাটা 12 মাসই খাচ্ছে, তাহলে এক্স এর টাকাটা টোটাল টাকাটা কত হবে, তাহলে 13x ইন্টু 12 মানে কত হয় 156x। তারপরে ওয়াই টা যদি ভাবি, ওয়াই 20x প্রথমে রেখেছিল, তারপরে কি করলো ওয়াই 7 মাস পর তার 33% শেয়ার তুলে নিল, তাহলে 7 মাস 20x ই খেটেছে, তাহলে 20x ইন্টু 7 হলো, প্লাস বাকি থাকলো কত মাস 5 মাস, তাহলে 33% টাকা তুলে নিল, মানে 20x এর আর কত পার্সেন্ট টাকা থাকলো, আর 67% টাকা থাকলো, সেটা কত মাস খাটবে বাকি 5 মাস। তাহলে বাকি 5 মাস কত খাটছে 20x ইন্টু 67/100 ইন্টু 5। আচ্ছা 20x গুণ 7 করলে কত 140x যোগ এটা এটা 0 0 কেটে যায়, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5 5 5 কেটে যায়, মানে কত হয় 67x। তাহলে এই দুটো যোগ করলে কত হবে 207x। আর জেড এর ক্ষেত্রে 15x টা কত মাস খাটছে, আচ্ছা দেখি, আর জেড বছর শেষ হওয়ার 5 মাস আগে তার শেয়ার তুলে নিচ্ছে। আচ্ছা দেখো বছর শেষ হওয়ার 5 মাস আগে তুলে নিচ্ছে, মানে খাটিয়েছে কত 7 মাস খাটিয়েছে, 7 মাস খাটানোর পরেই বছর শেষ হওয়ার 5 মাস পড়ে থাকে, তাহলে 7 মাস খেটেছে 15x টাকা করে, তার মানে কত খেটেছে 15x গুণ 7 প্লাস আর বাকি 5 মাস কত করে কেটেছে 24% শেয়ার তুলেছে, তাহলে রেখেছিল কত 76% রেখেছিল, মানে 15x ইন্টু 76/100 ইন্টু এটা 5 মাসের জন্য, তাহলে কত হয় 7 15 হয় 105 যোগ, আচ্ছা এক্ষেত্রেও কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটলে হয় 20, 5 দিয়ে কাটলে হয় 4, এখানে কাটলে হয় 3, আর 4 19 76 মানে 3 19 57 এত x, তাহলে কত হয় 105 আর 57 যোগ করলে 162x। তাহলে x is to y is to z কত বেরোচ্ছে
156x ইস্টু 207x ইস্টু 162 x, তাহলে x গুলো তুলে দিলে কত হয় 156 ইস্টু 207 ইস্টু 162। এটাকে 3 দিয়ে কাটাকুটি যায়, 3 দিয়ে কাটলে কত হবে 52 ইস্টু 6 2 7 9 ইস্টু 5 4। আচ্ছা আর কাটাকুটি মনে হয় যাবে না, এরমই রাখি। আচ্ছা বছরের শেষে লাভ হয়েছে কত 16,100 টাকা হলে তাহলে জেড এর অংশ কত, তাহলে জেড এর অংশ কত হবে, জেড পাবে সমান সমান জেড এর ভাগে যত আছে তত, জেড এর ভাগে আছে 54, 54 ডিভাইডেড বাই এই অনুপাতগুলো যোগফল, তাহলে যোগ করলে কত 4 আর 9 13, 13 দিয়ে 15 5 হাতে 1 5 আর 6 6 6 12 12 এর 5 17, এটা ইনটু কত ইনটু 16,100। আচ্ছা 175 আর 16,100 কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হয় 3 5 15 2 5 5, এখানে কত 3 5 15 1 1 মানে 2 1 0 2 0, আবার যদি 5 দিয়ে কাটি হবে কত 7, এখানে হবে কত 6 2 2 4 2 0 4। আচ্ছা 7 দিয়ে এটাকে কাটা যায় তাহলে কত হয় 7 নং 63 1 4 মানে 2, তাহলে কত হচ্ছে 54 গুণ 92, তাহলে এককের ঘরে আমার কত থাকবে, আচ্ছা এককের ঘরে 4 গুণ 8, দুটো অপশন 8 আছে মানে গুণ করতেই হবে আমার, তাহলে 54 গুণ 92 যদি আমি গুণ করি কত হয় 4 দুগুণে 8 5 দুগুণে 10 গুণ 4 নং 36 6 হাতে 3 5 নং 45 আর 3 48, তাহলে 8 6 9 4 মানে 4 9 6 8, তার মানে যেটার লভ্যাংশ হবে 4 9 6 8 অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 98 মিনিট এবং 28 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে দুটি পাইপ আছে, তারা একটা পাইপ করে 58 মিনিট আর একটা পাইপ করে 28 মিনিটে। তাহলে আমি ধরছি প্রথম পাইপটা 98 মিনিটে এক অংশ পূর্ণ করে, টোটালটা পূর্ণ করে মানে, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করে 1/98 অংশ। একই রকম ভাবে দ্বিতীয় পাইপটাকে 28 মিনিটে পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করে 1/28 অংশ। আচ্ছা তারপরে কি হচ্ছে, ট্যাঙ্কের নিচে একটি পাইপ রয়েছে যা এটি খালি করে, যদি তিনটি পাইপ একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটা 21 মিনিটে পূর্ণ হয়ে যায়। আচ্ছা ট্যাঙ্কের নিচে আরেকটা পাইপ রয়েছে, সেটা কি করছে, এরা দুজন পূর্ণ করছে আর তৃতীয় পাইপটা কি করছে খালি করছে। আমি ধরছি তৃতীয় পাইপটা এক্স মিনিটে, তৃতীয় পাইপটা এক্স মিনিটে পুরোটা খালি করে দেয়, তাহলে তৃতীয় পাইপটা 1 মিনিটে কতটা খালি করছে 1/x, তাহলে দেখো এই দুটো ভর্তি করছে আর এটা খালি করছে, তাহলে 1 মিনিটে টোটাল কতটা কাজ হচ্ছে, দুটো ভর্তিগুলোকে প্লাস করি 1/98 প্লাস 1/28, আরো খালি করছে মানে ওর কাজটা নেগেটিভ করি -1/x ইজিক্যাল টু কি, ট্যাঙ্কটা কি হচ্ছে তিনটে পাইপ মিলে একসাথে কি হচ্ছে ভর্তি হচ্ছে, খালি ট্যাঙ্কটা কত মিনিটে পূর্ণ হচ্ছে 21 মিনিটে, তাহলে তিনটে পাইপ মিলে 21 মিনিটে এক অংশ ভরছে, তাহলে তিনটে পাইপ মিলে 1 মিনিটে কত অংশ ভরবে 1 এর 21, তার মানে এই তিনটে কাজ সমান সমানই হবে কি 1 মিনিটের কাজ মানে 1 এর 21 হবে। আমি x এর মানটা বের করব, ওটাকে যদি ডান পাশে নিয়ে যে বাকিগুলোকে বাঁ পাশে আনি কি হয় 1 এর 98 প্লাস 1 এর 28 মাইনাস 1 এর 21 সমান সমান হচ্ছে 1 এর x, এদের লসাগু করলে কত হবে 98 28 আর 21, 7 দিয়ে যায় তিনটেকেই, 7 দিয়ে করলে হয় 14, এখানে হবে 4 এখানে হবে 3, আবার 2 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে 7 2 আর 3। আচ্ছা তাহলে লসাগু হবে কত 7 গুণ 2 14, 14 গুণ 2 28 84, 84 গুণ 7, আচ্ছা 84 গুণ 7 এই আকারে এখন আমি লিখছি, এখানে কত হচ্ছে 98 কে কত দিয়ে গুণ 98 মানে কি 7 7 টা 49 আর 2, তার মানে বাকি থাকলে হচ্ছে 6, মানে 98 কে 6 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে 6 যোগ 28, 28 কে কত দিয়ে গুণ করলে 3 গুণ 7 মানে 21 দিয়ে, মাইনাস 21 কে কত 4 7 28 দিয়ে, ইকুয়াল টু হচ্ছে 1/x। তাহলে দেখো উপরে কত থাকছে 6 এর 21 যোগ করলে 27 আছে, মাইনাস 1/84 গুণ 7 ইকুয়াল টু 1 এর x, তাহলে x এর মান বেরোচ্ছে মাইনাসে, আমি এখানে আগেই মাইনাস করে দিয়েছি, তাহলে দেখো x এর মান মাইনাস বেরোচ্ছে তার মানে অঙ্কটা ভুল আছে, আমি তো আগেই x টাকে মাইনাস ধরেছি যেহেতু খালি করছে, তাহলে খালি করার পরিবর্তে যদি আবার মাইনাসে বেরোয় তার মানে ওটা মাইনাসটাও ভুল ধরা হয়েছে, তার মানে ও ভর্তি করছে, তার মানে হিসাব মতো এই অঙ্কটা ভুল আছে। তাও এখানে অ্যান্সারের হিসেবে কোনটা হবে, x এর মান হবে 84 গুণ 7 করলে হয় 4 7 28 8 হাতে 2 7 8 56 দিয়ে 58 588 মিনিট, কিন্তু এটা ভুল আছে, হ্যাঁ যদি ও ভর্তি করতো মানে দেখো তিনটে পাইপ মিলেই যদি ভর্তি করতো তবে টাইম লাগতো হচ্ছে 21 মিনিট, আমি সেটাও করে দেখাই দেখো, 1 এর 98 যোগ যদি 1 এর 28 যোগ যদি 1 এর 528 হয় তবে কত হয়, লসাগু হবে 588 28 বলছিলাম, তাহলে 98 গুণ 6 করলে আসছে যোগ 28 গুণ 2 1 21 করলে আসছে যোগ 1, তার মানে হচ্ছে দেখো 28/528 88, এটাকে কাটাকুটি করলে হয় 1/21, তার মানে তিনটে পাইপই যদি ভর্তি করতো তবে খালি ট্যাঙ্কটি ভর্তি হতে 21 মিনিট টাইম লাগবে, কিন্তু এখানে ভুল দিয়েছে, একটা তো খালি করছে একটা পাইপ, তিনটে তো ভর্তি করছে না, তার মানে অঙ্কটা ভুল দিয়েছে। এর আগের শিফটে আমি করিয়েছিলাম সেম একটা অঙ্ক, এই অঙ্কই একটা ভুল দিয়েছিল, এটাও দেখছি ভুল দিয়েছে। তো আজকের ক্লাসে 30টা অঙ্কই ছিল, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও,
আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।